লাস্ট লেকচারে আমরা সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে শুরু করব টারবাইন পাম্প। তো টারবাইন পাম্পটা হইল এমন ধরনের পাম্প, এটা হলো একটা সেন্ট্রিফিউগাল টাইপের পাম্প। এই পাম্পে ইম্পেলারগুলো মন্টেড থাকে একটা ছিল ড্রাইভিং শ্যাফটে। তো বলতেছে impeller is surrounded by guided vanes. Impeller is suspended vertically on the drive shaft. A long discharge pipe called the column pipe. Bearings in the column pipe are used to establish the shaft. তো আমি যদি এই ছবিটাতে একটু দেখার চেষ্টা করি, এটা একটা মোটর। সেই মোটর, যে মোটরটা আছে সেই মোটরের সাথে একটা ড্রাইভ শ্যাফট আছে। তো এই শ্যাফট অল থ্রু দ্য পাম্প রোটেট করে। এই মোটর রোটেট করলে এই শ্যাফটটা রোটেট করে। এই শ্যাফটের সাথে মন্টেড আছে কি আমাদের ইম্পেলারগুলো। ইম্পেলারগুলো ভার্টিক্যালি মন্টেড থাকে, আর থাকে কি গাইড ভেইন থাকে। এরকম হলো ভেইন, গাইড ভেইন থাকে। তো গাইড ভেইনের কাজগুলো কি হচ্ছে, যখন ইম্পেলারগুলো রোটেট করতে থাকে, এই হলো আমাদের যে সিলিন্ডার, যে সিলিন্ডারের মধ্যে আমাদের এই গাইড ভেন সহ ইম্পেলার এবং শ্যাফট সিচুয়েটেড, এটাকে বলা হয় কলাম পাইপ। তো এই কলাম পাইপের কাজটা কি হচ্ছে, যখন রোটেট করে তখন এই লোকেশনে আমার ওয়াটারের সাথে যদি কানেকশন দেওয়া হয়, তো ওয়াটারটা সাক হয়, সাক হয়ে এই গাইড ভেনের মধ্যে দিয়ে ট্রাভেল করে। গাইড ভেনের মধ্যে ট্রাভেল করে হাই প্রেশারাইজড ওয়েতে বেরিয়ে আসে আমাদের ডিসচার্জ পাইপটা। তো এখানে কি হচ্ছে, ইম্পেলারটা কি থাকতেছে আমাদের ভার্টিক্যালি ড্রিভেন একটা শ্যাফটে কি থাকে, সাসপেন্ডেড থাকে। এখানে গাইড ভ্যান থাকে। এই গাইড ভ্যান থাকার কারণে কি হচ্ছে, আমার ওয়াটারটা ধীরে ধীরে ভেলোসিটি থেকে প্রেসারে কনভার্ট হচ্ছে, যে এনার্জিটা হাইলি প্রেশারাইজড হচ্ছে, হাইলি প্রেশারাইজড হয়ে ওয়াটারটা আমার বের হয়ে আসতেছে। এখানে লক্ষণীয় বিষয় হইলো এই এক একটা সেট আপকে বলা হয় এক একটা বোল। ঠিক আছে, ইম্পেলার বা বোল বলা হয় একটা সেট আপকে। তো এইরকম দেখো, এখানে ইম্পেলারের সংখ্যা দুইটা, তোমরা খেয়াল করতে পারো, এখানে একটা ইম্পেলার, এখানে একটা ইম্পেলার। তো এই ইম্পেলার সেট আপ পুরোটাকে বলা হয় একটা বোল। ঠিক আছে, তো এখানে টারবাইন যে পাম্পগুলো আছে, টারবাইন পাম্পে এরকম মাল্টি স্টেজে বোল থাকতে পারে এবং সিঙ্গেল স্টেজেও আমাদের কি থাকতে পারে, বোল থাকতে পারে। তো টারবাইন যে পাম্পটা আছে, টারবাইন পাম্পের এক ধরনের ক্যাটাগরিকে বলা হয় ডিপ টিউবওয়েল পাম্প। ডিপ টিউবওয়েল পাম্প কি, যেখানে কিনা আমাদের যে পাম্পটা আছে, পাম্পটা ওয়াটারের মধ্যে সাবমার্জ থাকে। এটা হলো সেন্ট্রিফিউগাল পাম্প। এটা হলো কি একটা টারবাইন টাইপের পাম্প, কিন্তু কোনো একটা ওয়েলের মধ্যে আমার এই পাম্পটা কি থাকে, সাবমার্জড অবস্থায় থাকে, সাবমার্জড অবস্থায় থাকে। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্প, এখানে দেখো মাল্টি স্টেজে এরকম বোল থাকে। তো the pump bowls containing the impeller, the pump bowলের মধ্যে থাকে impeller and guide vanes are set near or below the operating water level. অপারেটিং ওয়াটার লেভেল বলতে বোঝাচ্ছে পাম্পের পর আমার ওয়াটার লেভেল যতটুকু কমে যায়। আমরা তো এর আগে ওয়েল হাইড্রোলিক্সে দেখছি, যখন আমি পাম্পিং করি তখন আমার স্ট্যাটিক ওয়াটার লেভেল নেমে যায়। তো আমার সেন্ট্রিফিউগাল পাম্পটা রাখতে হবে পাম্পিং এর পর ওয়াটার লেভেল যতটুকু নেমে যায় তারও নিচে রাখতে হবে। এটা কি হয়ে থাকবে, আমার এই পাম্পটা অলওয়েজ ওয়াটার দ্বারা পূর্ণ থাকবে। এখন পাম্প যখন অপারেট করবে তখন ওয়াটারটা পাম্পের মধ্যে প্রবেশ করবে এবং সেন্ট্রিফিউগাল অ্যাকশনের কারণে ওয়াটারের ভেলোসিটিটা আমাদের প্রেসার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এরপর আরেকটা আছে মাল্টি স্টেজ পাম্প। মাল্টি স্টেজ পাম্প বলতে বোঝাচ্ছে এখানে ইম্পেলারের সংখ্যাটা আসলে কয়টা। ঠিক আছে, এখন সেভারাল ইম্পেলার এন্ড বোলস থাকলে সেটাকে বলা হয় মাল্টি স্টেজ পাম্প। তো ডান পাশের ছবিটা আর বাম পাশের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বাম পাশের ছবিটাতে আমাদের একটা ইম্পেলার আর একটা বোল আছে, এটাকে সিঙ্গেল স্টেজ টারবাইন পাম্প বলবো। আর এখানে আমাদের কি দুইটা বোল আছে বা দুইটা ইম্পেলার আছে, এই জন্য এটাকে বলতেছে আমাদের মাল্টি স্টেজ
turbine pump. তো বলতেছে if several impellers or bowl are connected in series to obtain the desired total head. তো টোটাল হেড বলতে বোঝাচ্ছে আমার ওয়াটারটা যে হাইটে আমি তুলতে চাই, আমি যদি বেশি গভীরতা থেকে পানি উঠাইতে চাই আমাকে এই বোলের সংখ্যা বাড়াইতে হবে, মানে আমাদের ইম্পেলারের সংখ্যাটাকে বাড়াইতে হবে। এরপর বলতেছে প্রাইমিং ইজ নট রিকোয়ার্ড মিট ওয়াইড ফ্লাকচুয়েশন অফ ওয়াটার সারফেস উইদাউট হ্যাভিং রিসেট দ্য পাম্প। তো এখানে প্রাইমিং দরকার নাই। প্রাইমিং কোথায় দরকার পড়ে? যে লোকেশনটাতে পাম্প অপারেশনের সময় আমার যে ইম্পেলারের আই আছে, ইম্পেলারের সেন্টারে বাতাস থাকে এবং সেই বাতাসটা চারপাশে ছড়ায় যায়, সেখানে সাকশন ক্রিয়েট হয়, তারপরে ওয়াটারটাকে ড্র করে, সেসব জায়গায় আমাদের প্রাইমিং এর প্রয়োজন। কিন্তু যেটা আমাদের যেহেতু এই টারবাইন পাম্পটা মোটামুটি সবটা সময় কি থাকে, একটা ক্লোজ এরিয়ার মধ্যে এনক্লোজ থাকে, যে কেসিংটা থাকে। তোমরা এই সেন্ট্রিফিউগাল পাম্প যেগুলো সাবমার্সিবল পাম্প আছে তোমরা দেখবা এই পাম্পগুলোকে সবসময় পানির মধ্যে ডুবায় রাখা হয়। এর জন্য এর বাইরের যে কেসিংটা থাকবে, এই বাইরের কেসিংটা খুবই হার্ডি হয়, লিক প্রুফ, ওয়াটার প্রুফ হয়। দ্যাটস ওয়াই এর মধ্যে দিয়ে এয়ারের কোনো লস হয় না বা এয়ারের কারণে কোনো আমাদের লিকেজ ক্রিয়েট হয় না, যার কারণে পাম্পের মধ্যে ইম্পেলার যখন রোটেট করে তখন ফুল অ্যামাউন্টের এয়ারটাই কি হয়ে আসে, প্রথমে বের হয়ে আসে। এতে পানি সাকশনের ক্ষেত্রে বা ওয়াটার সাকশনের ক্ষেত্রে এর কোনো অসুবিধা হয় না। এজন্য আমাদের এই পাম্পটা স্টার্ট করতে আমাকে কোনো পানি দিতে হয় না আমার এই কেসিং এর মধ্যে। মোরওভার আমার সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে এই পুরো মোটরটাই তো থাকে পানির মধ্যে, পাম্পটাই থাকে পানির মধ্যে সাবমার্সড অবস্থায়। দ্যাটস ওয়াই এখানে তো পাম্প আমার প্রাইমারি কোনো দরকার নেই। তো বলতেছে অপারেটিং পার্টস আর ইন accessible and difficult to inspect, low efficiency, frequent step rupture। বলতেছে এই পাম্পগুলো একটা সার্টেন লেন্থের হয়ে থাকে, ধরো 4-5 ফিট লম্বা হইতে পারে বা 2-3 ফিট লম্বা, এটা কয়টা স্টেজে তার উপর ডিপেন্ড করে। 2-3 ফিট লম্বা যখন একটা পাম্পকে তুমি পানির মধ্যে সাবমার্স করে রাখবা, মানে সে মাটির নিচে থাকবে, তো এই পাম্পটাকে আমরা কিন্তু সহজে অ্যাক্সেস করতে পারবো না। তো সহজে অ্যাক্সেস না করার কারণে আমরা সহজে এটাকে মেনটেন করতে পারি না, কোথাও কোনো রাপচার হলো কিনা আমরা খেয়াল রাখতে পারি না, যার কারণে আমাদের অল্প প্রবলেমে হয়তো বা এই টারবাইন পাম্পটা নষ্ট হয়ে যাইতে পারে বা কিছুটা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইন্সপেক্ট না করার কারণে সে ক্ষতিগ্রস্তটা রিপেয়ার করতে পারি না এবং ধীরে ধীরে সেই ক্ষতিগ্রস্ততা থেকে পুরো পাম্পটা আমার কি নষ্ট হয়ে যায়। তো এটাই অ্যাক্সেসিবলের এজ নাই দেখে আমাদের এই টারবাইন পাম্পটা ব্যবহারে কিছুটা সমস্যা হয়। এরপর একটা হলো এক্সিয়াল ফ্লো পাম্পস। এক্সিয়াল ফ্লো পাম্পস হলো ওয়াটারটা আমার ইম্পেলার বলো, ইম্পেলার থাকে না, এখানে থাকে প্রোপেলার থাকে। ইম্পেলার থাকে না, একটা প্রোপেলার থাকে। ইম্পেলার আর প্রোপেলার মধ্যে পার্থক্য কি? ইম্পেলার যদি চিন্তা করো এখানে কি থাকে, ওয়াটারটা তোমার যে ইম্পেলারের মাঝখানে যে ওপেনিং আছে সে ওপেনিং দিয়ে বের হয়ে আসে, মাঝখানের ওপেনিং ফাঁকা জায়গা, দুইটা প্লেটের মাঝখানের জায়গা দিয়ে ওয়াটারটা হাই প্রেশারাইজড হয়ে বের আসে। কিন্তু প্রোপেলার হলো সিঙ্গেল ব্লেডস, ঠিক আছে, সিঙ্গেল ব্লেডস থাকে। তো এখানে কি থাকে, আমাদের যে পাইপটা থাকে, আমাদের পাইপের মধ্যে একটা সাকশন ইনলেট পাইপ থাকে আর একটা আউটফ্লো পাইপ থাকে। তো ইনফ্লো পাইপে যখন ওয়াটারটা আসে ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের এই প্রোপেলারটা থাকে বা বলতেছি ইম্পেলারটা থাকতেছে, ঠিক আছে। এক্সিয়াল ইম্পেলার যেটাকে বলে, প্রোপেলার যেটাকে আমাদের এক্সিয়াল ইম্পেলার থাকে। তখন এই এক্সিয়াল ইম্পেলার যখন কিনা রোটেট করতে থাকে তখন ওয়াটারটাকে সে কি করে, হাই প্রেশারাইজ করে পেছন দিকে ছুটায় দেয়। তো ওয়াটারটা যে ডিরেকশনে প্রবেশ করতেছে ঠিক সেই ডিরেকশনে সে বের হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এক্সিয়াল ফ্লো পাম্প। দেখো ওয়াটারটা পারপেন্ডিকুলার টু দ্য প্রোপেলার ইন করতেছে এবং পারপেন্ডিকুলার টু দ্য প্রোপেলার বের হয়েছে। আমার যদি কোনো বেন্ড থাকে বা আমার কোনো যদি আলাদা ডাইরেকশন থাকে সেই ডাইরেকশনে ওয়াটারটা হাই প্রেশারাইজড হয়ে বের হয়ে যাচ্ছে। তো বলতেছে দ্য প্রোপেলার ক্যান বি ড্রিভেন ডিরেক্টলি বাই এ সিল্ড মোটর in the pipe or by electric motor or petrol diesel engine mounted to the pipe for the outside or by a right angle drive shaft that's the pipe। তো বলতেছে আমার যে পাইপ আছে ঠিক সেই পাইপের মধ্যে আমি একটা প্রোপেলার ঢুকায় দেব, সেই প্রোপেলারটা বা আমার যে এক্সিয়াল ইম্পেলার আছে সেটা রোটেট করবে কার কারণে, একটা ড্রাইভ শ্যাফট, সেই ড্রাইভ শ্যাফটটা পাইপের বাইরে এক্সটার্নালি অ্যাড থাকবে। এই ছবিটাতে তোমরা খেয়াল করো এখানে একটা এটা হচ্ছে একটা পাইপ, এখানে একটা পাইপ। তো এখানে কি করতেছে, ওয়াটারটা আমার এই পাইপে বা এই প্রোপেলারের আইতে ওয়াটারটা আসতেছে,
এবং এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার জন্য আমার যে প্রোপেলার বা বেলটা ইম্পেলার আছে বা অ্যাক্সিয়াল ইম্পেলার, সেই অ্যাক্সিয়াল ইম্পেলারটাকে রোটেট করার একটা কি ইলেকট্রিক মোটর হতে পারে, ডিজেল মোটর হতে পারে, অথবা অন্য কোনো মোটিভে চলা মোটর। সেই মোটরের রোটেশনের কারণে আমার এই ব্লেডগুলো ঘুরতে থাকে। আমার ব্লেডগুলো ঘুরতে থাকার কারণে এক্সিয়ালি ওয়াটারটা ইম্পেলারে ঢোকে এবং ইম্পেলারের ভেতর দিয়ে এক্সিয়ালি বের হয়ে চলে যায়। এখানে কিন্তু ওয়াটারটা সেন্ট্রিফিউগাল ডিরেকশনে ছড়ায় যায় না, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ডিরেকশন এটা কিন্তু ছড়ায় যায় না, এটা এক্সিয়ালি প্রবেশ করে এবং এক্সিয়ালি ওয়াটারটা বের হয়ে যায়। বের হয়ে কোনো একটা বেন্ডের মাধ্যমে ওয়াটারটাকে হাই প্রেশারাইজ করে আমরা ডিরেকশন চেঞ্জ করে বের করে দিতে পারি। এটা হলো আমাদের এক্সিয়াল ফ্লো পাম্প। তো এক্সিয়াল ফ্লো পাম্পটা আমাদের দেশে ইরিগেশন পারপাসে মোটামুটি ভালোই ব্যবহার করা হয়। এখানে একটা ছবি দেখো, দেখেছো এই এক্সিয়াল ফ্লো পাম্পটা হেড বেশি দেয় না, মানে খুব বেশি প্রেশারাইজ করে না ওয়াটারটাকে, যার কারণে ওয়াটারটা বেশি হাইটে উঠতে পারে না। বাট এক্সিয়াল ফ্লো কি করে, অ্যাট লো হেডে সে কি করে একটু বেশি অ্যামাউন্টের ডিসচার্জ করতে পারে, যেমন 1500 থেকে 150 থেকে 1500 মিটার কিউব পার আওয়ার, এইরকম একটা হিউজ অ্যামাউন্টের ওয়াটারটাকে হ্যান্ডেল করতে পারে। ইরিগেশন পারপাসে নিয়ার বাই একটা ক্যানাল আছে, সেই ক্যানাল থেকে ওয়াটারটা, সেই ক্যানালটা বেশি ডেপথে থাকে না, সেই ক্যানাল থেকে ওয়াটারটাকে কি টেনে এটা কি করে বের করে দেয়। এখানে খেয়াল রাখো, দেখো এখানে একটা মোটর আছে, সো একটা মোটরের সঙ্গে যখন কিনা মোটর রোটেট করতে থাকে, এই একটা বেলটি এই চারটা দেখো এক্সিয়াল ফ্লো পাম্পের সাথে অ্যাড করা হয়েছে। যখন এই বেলগুলো ঘুরতে থাকে, এর মাঝখানে যে প্রোপেলারটা আছে, প্রোপেলারটা রোটেট করতে থাকে হাই স্পিডে, যার কারণে ওয়াটারটা সাক হয়ে এক্সিয়ালি আমাদের কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে ইরিগেশন পারপাসে। বাংলাদেশে ইরিগেশনের জন্য এই এক্সিয়াল ফ্লো পাম্পটা অনেক ব্যবহার হয়। এছাড়া যদি এই পানির মধ্যে কিছুটা সলিড পার্টিকেল থাকে, জাস্ট লাইক স্যান্ড থাকতে পারে, কিছু সিল থাকতে পারে, তবুও এই স্যান্ড সিল সমৃদ্ধ ওয়াটারটাকে এরা ট্রান্সপোর্ট করতে পারে। আমরা একটা এক্সিয়াল ফ্লো পাম্পের, বাংলাদেশে তৈরি একটা এক্সিয়াল ফ্লো পাম্পের ভিডিও দেখার চেষ্টা করব। এটা হলো এক্সিয়াল ফ্লো পাম্প। এখানে একটা মোটর জেনারেট করতেছে, এই মোটরের কারণে এই শ্যাফটটা ড্রাইভ হচ্ছে, এই শ্যাফটটা ড্রাইভ হচ্ছে, দেখো এই শ্যাফটটা ঘুরছে, রোটেট করতেছে। তো এই শ্যাফটের ইন্ডে, এই শ্যাফটের ইন যেটা কিনা পানির ইন টাচে আছে, সেই জায়গাটাতে কি থাকে, একটা প্রোপেলার থাকে। সেই প্রোপেলারের অ্যাক্টিভিটির কারণে, রোটেশনের কারণে ওয়াটারটা সাক হয়ে পাইপের মাধ্যমে জাস্ট খুব অল্প উচ্চতাতে, দেখো সারফেস থেকে খুব অল্প উচ্চতাতে ওয়াটার, এই জায়গায় তোমরা এজিটেশন দেখতে পারবা। এই এজিটেশনটা হয়ে গেল, এখানে আমাদের একটা প্রোপেলার আছে, এই এজিটেশন দেখো এখানে আমাদের একটা প্রোপেলার আছে। তো বুঝতে পারলে এক্সিয়াল ফ্লো পাম্পের কাজটা কি? তোমরা কি এক্সিয়াল ফ্লো পাম্পের অপারেশনটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো আমাদের ইরিগেশন পারপাসে এক্সিয়াল ফ্লো পাম্প অনেক কি ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে ওয়াটারটাকে বেশি 2 তলা 3 তলা 4 তলায় পানি উঠাইতে হচ্ছে না, বেশি হাইটে উঠাইতে হচ্ছে না, যার কারণে প্রেসার আমার বেশি দরকার নাই, কিন্তু ডিসচার্জ আমার বেশি দরকার, পানিটাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে পাস করে দিবে। এরপর আরেক টাইপের পাম্প আছে যেটাকে বলে জেট পাম্প বা এয়ার ফ্লো পাম্প। জেট পাম্প বা এয়ার ফ্লো পাম্পটা আমাদের খুব বেশি ব্যবহার করা হয় না। তো বলতেছে এই রাইজিং মেইন which is submerged in a well so that more of it is below the water level than above. তো বলতেছে রাইজিং মেইন বলতে বোঝাচ্ছে একটা পাইপ, সিম্পলি একটা পাইপ বোঝাচ্ছে, এটা হলো সেই পাইপটা। এই পাইপটা হলো এমন এক ধরনের পাইপ যে পাইপের টোটাল লেন্থের বেশিরভাগ অংশই পানির মধ্যে, একটা ওয়েলের মধ্যে, যেখান থেকে আমি পানি চাচ্ছি কি এই হাইটে উঠাবো। তো ওয়েলের মধ্যে একটা কূপের মধ্যে পানি আছে এই লেভেল পর্যন্ত, আমি চাচ্ছি এখান থেকে ওয়াটারটা আরো হাইট পর্যন্ত উঠাবো, আরো হাইট পর্যন্ত আমি উঠাতে চাচ্ছি। যখন কিনা আমি আরো হাইট পর্যন্ত উঠাতে যাচ্ছি, তখন আমাকে কি করতে হচ্ছে, একটা ইনটেক মেইন বা রাইজিং মেইন এই ওয়েলের মধ্যে ইনসার্ট করতেছে। এই ওয়েলের মধ্যে এমন ভাবে ইনসার্ট করতেছি যে এই রাইজিং মেইনের বেশিরভাগ অংশ থাকবে কি ওই ওয়েলের ওয়াটার লেভেলের নিচে, আর বাদ বাকি অংশ থাকবে ওয়েলের উপরে। এরপর আরেকটা পাইপের মাধ্যমে এই রাইজিং মেইনের বটমে আমরা এয়ার ইন্ট্রোডিউস করি, এয়ার মানে বাতাস দিই, একটা ফুটপিসের মাধ্যমে আরেকটা পাইপের মাধ্যমে আমি কি দিই, বাতাস দিই। ঠিক আছে, এই বাতাস দিলে কি হয়ে যাবে, দেখা যাবে এই ওয়েলের ভিতর থেকে পানিটা ধীরে ধীরে
আমার ওয়াটার লেভেল থেকে উঁচুতে উঠে ডিসচার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বলতেছে জেট পাম্প বা এয়ার লিফট পাম্প। তো এয়ার পুশ করে ওয়াটারটাকে আমরা বের করে আনতেছি, এয়ারকে পুশ করে ওয়াটারটাকে বের করে আনতেছি, এই জন্য এটাকে জেট পাম্প বলা হয় বা আমাদের বলা হয় এয়ার লিফট পাম্প। তো এখানে কি ঘটে, এই পাম্পের মেকানিজমটা কি, এই পাম্পের ঘটনাটা কি ঘটে সেটা যদি আমি একটু পরের স্লাইডে যাওয়ার চেষ্টা করি। এখানে বলতেছে যখন কিনা আমি এয়ারটাকে ইন্ট্রোডিউস করি পানির মধ্যে, তখন এয়ার এবং ওয়াটারের একটা মিক্সচার তৈরি হয়, এয়ার এবং ওয়াটারের একটা মিক্সচার তৈরি হয় যেটাকে বলে এয়ার ওয়াটার ফোর্স। আর এই এয়ার ওয়াটার ফোর্স ওয়াটারের তুলনায় হালকা হয়, ডেনসিটি কম হয়, এবং ডেনসিটি ওয়াটারের তুলনায় ডেনসিটি প্রায় অর্ধেক, হাফ। যার কারণে হালকা পানি এবং বাতাসের মিশ্রণটা কি হয়, পানির ভিতরে ভেসে ওঠার চেষ্টা করে, ভেসে ওঠার চেষ্টার মাধ্যমে কি এই পাইপের মধ্যে ওয়াটারটা একটা উচ্চতাতে চলে যায়। তো বাতাস ইন্ট্রোডিউস করার কারণে এয়ার ওয়াটারের ফোর্স তৈরি হয়, সেই ফোর্সের ডেনসিটি যেহেতু ওয়াটার থেকে কম, দ্যাটস ওয়াই তারা কি করে ওঠে, ফ্লোট করে ওঠে এবং এই পাইপের মধ্যে দিয়ে বের হয়ে আসে। তো এখানে কথা হয়ে গেল, আমাদের যেহেতু ওয়াটারের ডেনসিটির তুলনায় এই এয়ার ওয়াটারের যে ফোর্সটা তৈরি হয়, সেই ফোর্সটার ডেনসিটি দ্বিগুণ। দ্যাটস ওয়াই আমি যদি কোনো ওয়াটার লেভেলকে, আমি যদি এতটুকু হাইটে ম্যাটেরিয়ালটাকে উঠাইতে চাই, অন্তত এর দ্বিগুণ হাইটে আমার পাইপটাকে পানির মধ্যে রাখতে হবে। এটা হলো প্রিন্সিপাল। এটা যদি ওয়াটার সারফেস থেকে এক্স উচ্চতাতে পানিটা উঠাইতে চাই, তাহলে ওয়াটার সারফেস থেকে এই পাইপটাকে মিনিমাম টোয়াইস এক্স দূরত্ব পর্যন্ত আমাদের কি করতে হবে, ইনসার্ট করতে হবে। টোয়াইস এক্স দূরত্ব পর্যন্ত ইনসার্ট করা মানে কি, অন্তত কূপের গভীরতা আমার টোয়াইস এক্স থেকে বড় করতে হবে। আমি এটাকে কিন্তু পাবো কোথায় থেকে, একটা কূপে পানি আছে, সে কূপের পানি থেকে, বা একটা পুকুরে পানি আছে নিচে, তার উঁচু জায়গা থেকে আমি পানিটাকে যদি কালেক্ট করতে চাই তখন এটা করতে হবে। তো এখানে কি করা হয়, ওয়াটার সারফেসের উপর যে হাইট পর্যন্ত আমি পানিটাকে উঠাইতে চাবো, আমার পাইপটাকে তার চেয়ে আরো দ্বিগুণ গভীরতাতে ইনসার্ট করাতে হবে, বা তোমাকে কি করতে হবে, যে কূপটা তৈরি করতে হবে সেটা হলো টোয়াইস এক্স লেন্থের চেয়ে বেশি। এটাই বলতেছে, the greater ratio of the submergence of the rising main to the static head, the more force will be discharged for a given supply air. তো বলতেছে যে এয়ারটা দিব, তো সাবমার্জেন্স যত বেশি হবে, সাবমার্জেন্স রেশিও বলতে কি বোঝাচ্ছে, আমি কতটুকু সাবমার্জ আছে ডিভাইডেড বাই কতটুকু আমার এয়ারে আছে, কতটুকু সাবমার্জ আছে ডিভাইডেড বাই কতটুকু এয়ারে আছে। তো বলতেছে এই সাবমার্জেন্স রেশিও যত বেশি হবে, মানে যত বেশি পানির মধ্যে রাখবো, তত বেশি কি করবে, সেম অ্যামাউন্টের এয়ারে বেশি ফোর্স, বেশি উচ্চতাতে ডিসচার্জ করবে। বলতেছে এর জন্য হোয়েন ইউজড ইন এ বোরহোল, বলতেছে এটাকে অবশ্যই বোরহোল বা একটা ওয়েলের থেকে ওয়াটার ডিসচার্জের কাছে ব্যবহার করব। When used in borehole, the borehole needs to be drilled to a depth more than twice the depth of the static water level to allow adequate submergence. ঠিক আছে, তো বলতেছে আমার যে স্ট্যাটিক ওয়াটার লেভেল আছে, সেই স্ট্যাটিক ওয়াটার লেভেল যেটা আছে তার তুলনায় আমাদের কি করতে হবে, দ্বিগুণ গভীরতার বোরহোল তৈরি করতে হবে যদি আমি অ্যাডিকুয়েট অ্যামাউন্টের ডিসচার্জটা পেতে পারি। কারণ এখানে ডেনসিটি, এয়ার ওয়াটারের যে ফোর্স আছে তার ডেনসিটি নর্মাল ওয়াটারের ডেনসিটি থেকে প্রায় দ্বিগুণ হয়। তো একটা জেট পাম্পের বা জেট লিফট পাম্পের একটা যদি স্কিমেটিক ডায়াগ্রাম দেখি, জাস্ট এইরকম কনফিগারেশন করা যেতে পারে, যে যেখানে আমি একটা পাইপের মাধ্যমে একবারে বটমে আমি কি এয়ার ইন্ট্রোডিউস করব, তখন এয়ার ওয়াটারের ফোর্সটা তৈরি হবে, সেই এয়ার ওয়াটারের ফোর্সটা বেরিয়ে আসবে। এটা হলো কি চেম্বার ফর কম্প্রেশন, চেম্বার ফর এয়ার ইন্ট্রোডাকশন। তো এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমি এয়ার ইন্ট্রোডিউস করব এবং এর অর্ধেকের বেশি অংশ, প্রায় 3 ভাগের 2 ভাগ পানির নিচে থাকবে, আর 1 ভাগ আমার ওয়াটার সারফেসের উপরে থাকবে, তাহলে ওয়াটারটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। কিন্তু এইটা সিম্পলি বানানো সম্ভব, এখানে কোনো মেকানিক্যাল ডিভাইস প্রয়োজন নাই, এখানে কোনো এনার্জি এডিশনালি পাম্পের মধ্যে এনার্জি দিতে হচ্ছে না। ঠিক আছে, এটা চাইলে তুমি কি করতে পারো, স্যান্ড টাইপের বা ডার্ট ময়লা পানিকেও তুমি উপর দিকে টেনে তুলে নিয়ে আসতে পারো। কিন্তু কথা হলো এর ইফিসিয়েন্সি খুবই কম। তুমি যে এনার্জি ব্যবহার করে এয়ার দিবা, তার হয়তো 30 to 20% এনার্জি আমার জাস্ট
হাইড্রোলিক ইনপুট হিসেবে বা হাইড্রোলিক আউটপুট হিসেবে কি হয়ে আসবে, বেরিয়ে আসবে। মানে তুমি যত এনার্জি দিচ্ছ তার চেয়ে জাস্ট 20 থেকে 30% কাজ তুমি ফেরত পাবা। আর এই টাইপের পাম্প ব্যবহার করে ওয়াটার কালেক্ট করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হয়, বোর হোল তৈরি করতে হয়। তো এই একটা ছবি ছিল জেট পাম্পের। তো পাম্পের কিছু হাইড্রোলিক সম্পর্কে আমাদের জানতে হবে। পাম্প নিয়ে যদি আমরা কাজ করি, পাম্পের ডিজাইন করি, তখন আমাদের এই হাইড্রোলিক্স কয়টা জিনিস জানতে হবে। একটা হলো স্ট্যাটিক সাকশন লিফট। স্ট্যাটিক সাকশন লিফট, লিফট বলতেই বুঝতে হবে তোমাকে কি, উঠানো। স্ট্যাটিক সাকশন লিফট মানে উঠানো। তো বলতেছে স্ট্যাটিক সাকশন লিফট বলতেছে দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ইন ফিট, ইউনিটটা হবে ফিট, যেহেতু আমরা হেড বলতেছি, তাই না? হেড কাকে বলে? প্রেসার পার ইউনিট ভলিউম, তাই না? তো আমরা যখন কিনা হেড নিয়ে কথা বলতেছি, পি সমান, পি কে যদি আমি গামা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, হেড পাই, তাই না? প্রেসারকে পি কে ওয়াটারের ইউনিট ওয়েট দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমরা হেড পাই। তো দ্যাটস ওয়াই দেখো দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ইন ফিট বা হেড from the center line of the pump to the free surface of the liquid is to be pumped. তো সাকশন লিফট বলতে কি বোঝাচ্ছে, এটা একটা হেড যেটাকে আমরা ডিস্টেন্সের ইউনিটে কনভার্ট করতেছি। যে ডিস্টেন্সটা কোথায়, পাম্পের সেন্টার লাইন থেকে যে ওয়াটার সারফেস থেকে ওয়াটারটাকে আমরা কালেক্ট করতেছি। এখানে খেয়াল রাখতে হবে পাম্পটা থাকবে কি ওয়াটার সারফেসের উপরে, পাম্পটা থাকবে ওয়াটার সারফেস থেকে একটা এলিভেটেড লোকেশনে। তো ওয়াটারটা পাম্পের সেন্টার লাইন থেকে ওয়াটারের ফ্রি সারফেসের যে ভার্টিক্যাল ডিস্টেন্স এটাকে বলা হয় স্ট্যাটিক সাকশন লিফট। Suction lift বলতেছে suction lift exists when the source of supply is below the center line of the pump. তো বলতেছে সোর্স অফ সাপ্লাই সেন্টার লাইন অফ দ্য পাম্পের নিচে থাকবে, বা অন্যথায় বলা যায় সোর্স অফ সাপ্লাই থেকে পাম্পটা কি থাকবে, উঁচুতে থাকবে, তখন স্ট্যাটিক সাকশন লিফট পাবো। এখন স্ট্যাটিক সাকশন হেড কাকে বলা হয়? তো বলতেছে দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ইন ফিট, মানে হেড, যে হেড কত, প্রেসার হেড কত, দ্য vertical distance in feet from the center line of the pump to the free surface of the liquid to be pumped. The suction head exists when the source of supply is above the center line of the pump. তো বাম পাশের ছবিটা দেখো, যখন সোর্স অফ সাপ্লাই যেখান থেকে পানিটা কালেক্ট করে পাম্প কি করবে, কোনো একটা ডিসচার্জ লোকেশনে নিয়ে যাবে, তো যখন দেখা যাচ্ছে কিনা সোর্স অফ সাপ্লাই পাম্পের সেন্টার লাইন থেকে উঁচুতে থাকে, তখন এই ওয়াটারের ফ্রি সারফেস থেকে পাম্পের সেন্টার লাইন পর্যন্ত দূরত্বটাকে বলা হয় স্ট্যাটিক সাকশন হেড। তাহলে দুইটা আছে, একটা সাকশন হেড আর একটা আছে সাকশন লিফট, এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন বলতেছে স্ট্যাটিক ডিসচার্জ হেড কাকে বলা হয়? স্ট্যাটিক ডিসচার্জ হেড বলতে বোঝাচ্ছে the vertical distance in feet from the center line of the pump to the free surface of the liquid to pump. তো বলতেছে আমার পাম্পের সেন্টার লাইন থেকে ওয়াটারটাকে আমি যত উচ্চতা পর্যন্ত নিয়ে যাব সেই উচ্চতাটাকে বলা হয় স্ট্যাটিক ডিসচার্জ হেড। ডিসচার্জ মানে কি, বের হয়ে যাওয়া, তাই না? তো সেন্ট্রাল লাইন অফ পাম্প থেকে আমার ওয়াটারটা সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত আমি নিয়ে যাব বা নিয়ে যাওয়া সম্ভব পাম্পের মাধ্যমে, সেটাকে বলা হয় স্ট্যাটিক ডিসচার্জ হেড। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করো, পাম্প আমার দুই কনফিগারেশনে থাকতে পারে, সোর্সের নিচে থাকতে পারে বা সোর্সের উপরে থাকতে পারে পাম্প, তাই না? তো স্ট্যাটিক ডিসচার্জ হেড কি বলতে বোঝাচ্ছে, পাম্প থেকে পানি যত উচ্চতা পর্যন্ত উঠানো যাবে, এটা হলো স্ট্যাটিক ডিসচার্জ হেড। আবার এখানেও দেখো পাম্প থেকে ওয়াটারটা যত উচ্চতা পর্যন্ত উঠানো সম্ভব, সেটা হয়ে গেল আমাদের স্ট্যাটিক ডিসচার্জ হেড। আর স্ট্যাটিক সাকশন হেড যখন সারফেস অফ ওয়াটার পাম্পের সেন্টার লাইন থেকে উপরে, আর সাকশন লিফট যখন সেন্টার লাইন অফ দ্য ওয়াটার পাম্প কোথায় থাকবে, সোর্স থেকে উপরে থাকবে। এই কয়টা কনফিগারেশন, এই দুইটা ছবি যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, মাথায় থাকে, তাহলে তোমরা কিন্তু সহজেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতে হবে, স্ট্যাটিক হেড কাকে বলা হয়? স্ট্যাটিক হেড কাকে বলা হয় বলতেছে দ্য ভার্টিক্যাল distance between suction and discharge water levels when the pump is shut off. তো বলতেছে স্ট্যাটিক হেড, স্ট্যাটিক মানে কি, নট ডাইনামিক, সে স্থবির হয়ে আসে, সে থেমে আসে। তো বলতেছে যখন
আমার পাম্প আছে, পাম্পের সাথে একটা সোর্সের সাথে পাইপলাইন কানেক্টেড, আর একটা ডিসচার্জ যেখানে করবে সেখানে একটা পাইপলাইন কানেক্টেড, কিন্তু তোমার পাম্পটা কি করতেছে না, চলতেছে না। যখন পাম্প শাট অফ অবস্থায় আছে, পাম্পটা কি আছে, শাট অফ অবস্থায় আছে, তখন আমার সোর্সের ওয়াটার সারফেস থেকে ডিসচার্জের ওয়াটার সারফেসের যে দূরত্বটা বা ওয়াটার লেভেলের যে ডিফারেন্স, এটাকে বলা হয় স্ট্যাটিক ডিসচার্জ, টোটাল স্ট্যাটিক হেড। টোটাল স্ট্যাটিক হেড, টোটাল স্ট্যাটিক হেডটা কি রকম করে হচ্ছে, যেমন দেখো এটা আমার সোর্সের ওয়াটার লেভেল, পাম্প আমার চলতেছে না কিন্তু পাইপলাইন কানেকশন আছে, এখান থেকে আমার পানিটার যে হাইট পর্যন্ত উঠবে, আমার পানিটা যে হাইট পর্যন্ত উঠবে এটাকে বলা হয় টোটাল স্ট্যাটিক হেড, এটাকে বলা হয় টোটাল স্ট্যাটিক হেড। এখানেও দেখো ওয়াটার সারফেস যেখান থেকে যতটুকু যাবে, এখানে তুমি বলতে পারো যে স্যার আমার তো ওয়াটার আছে এখানে, পাইপটা কেন উপর পর্যন্ত দিলেন? কেন দিলাম, আমার ওয়াটারটাকে কিন্তু এই ওয়াটার সারফেসের উপর থেকে নিচে নামতে হবে, তো ওয়াটারটাকে উঠতে হবে তো অন্তত এত বড় একটা সাইড হাইট অনুযায়ী, তাই না? ওয়াটারটা সর্বোচ্চ যে হাইটে যাবে, কিন্তু আমি পাম্পিং করার কারণে এখনো যায় নাই, কিন্তু পাম্পিং করলে যতটুকু যাবে সেটাকে বলতেছে আমাদের স্ট্যাটিক হেড। তো স্ট্যাটিক হেডের ফর্মুলাটা কি হয়ে গেল, স্ট্যাটিক হেড হলো টোটাল স্ট্যাটিক হেড, এইচএস বলে তাকে, এইচএস বলে টোটাল স্ট্যাটিক হেড, আর এইচএসডি যেটাকে বলা হয় স্ট্যাটিক ডিসচার্জ হেড, স্ট্যাটিক হেড ডিসচার্জ, এর জন্য এইচএসডি বলা হয়। আর একটা আছে স্ট্যাটিক সাকশন হেড বা লিফট, যেটা কি স্ট্যাটিক, যের জন্য একটা এস আর আরেকটা সাকশনের জন্য এস, এটা খেয়াল রাখো। এইচএস মানে স্ট্যাটিক হেড, এইচএসডি হইলে মানে স্ট্যাটিক হেড ফর ডিসচার্জ, এইচএসএস হইলে স্ট্যাটিক হেড ফর সাকশন। এটাই বলতেছে। তো টোটাল হেডের সূত্র দুইটা, একটা হলো স্ট্যাটিক ডিসচার্জ হেড প্লাস স্ট্যাটিক সাকশন হেড, কিন্তু কখন প্লাস হবে কখন মাইনাস হবে, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এটা খেয়াল রাখতে হবে যে আমার পাম্পটা সোর্স থেকে নিচে আছে নাকি সোর্স থেকে উপরে আছে, আমার পাম্পটা সোর্স থেকে নিচে আছে না সোর্স থেকে আমার পাম্পটা উপরে আছে। পাম্পটা যদি সোর্স থেকে নিচে থাকে তখন কি সাকশন লিফট থাকে নাকি সাকশন হেড থাকে বলো তো? পাম্পটা যখন সোর্স থেকে নিচে থাকে তখন হেড থাকে না লিফট থাকে? পাম্পটা যখন সোর্স থেকে নিচে থাকে তখন সাকশন লিফট থাকে না সাকশন হেড থাকে? এখানে কিন্তু লেখা আছে, খেয়াল করো। আমি বলতেছি পাম্পটা ওয়াটার সারফেস থেকে নিচে আছে, তাহলে কোন ছবি, ডান পাশের না বাম পাশের ছবি? বাম পাশে। বাম পাশে। তাহলে এখানে কি ওয়াটারের কি হেড থাকবে না লিফট থাকবে? হেড স্যার। হেড, এই জন্য বলতেছে হেড থাকে। এখন দেখো টোটাল যে ডিসচার্জ হেড হবে, টোটাল ডিসচার্জ হেড বলতে কি বোঝাচ্ছে, আমাদের এই ছবির জন্য, এই ছবির জন্য কি হচ্ছে, স্ট্যাটিক ডিসচার্জ যে হেড আছে সেখান থেকে আমি যদি এই স্ট্যাটিক ডিসচার্জ হেডটাকে বাদ দেই তাহলে আমি টোটাল স্ট্যাটিক হেড পাবো না এই ছবিতে? জি স্যার। তাই না? আমার টোটাল স্ট্যাটিক হেড বলতে বোঝাচ্ছে আমার সোর্সের ওয়াটার সাপ্লাই থেকে আমার ডিসচার্জের ওয়াটার সাপ্লাইয়ের হাইট। তো এই হাইটটা পেতে গেলে আমাদের কি করতে হচ্ছে, টোটাল সাকশন হেড থেকে টোটাল টোটাল ডিসচার্জ হেড থেকে আমাদের সাকশন হেডটাকে আমাদের বাদ দিতে হচ্ছে, তখন আমরা কি মাইনাস চিহ্ন বের করব। এটার জন্য সূত্র হবে টোটাল স্ট্যাটিক হেড ইজ ইকুয়াল টু এইচ এইচএসডি প্লাস না মাইনাস হবে বলো তো? স্যার মাইনাস হবে স্যার। এইচএসএস। আর যদি এই কনফিগারেশনে পাম্পের সেটআপ থাকে, পাম্পটা সোর্সের উপর থাকে, তখন হচ্ছে হবে কি টোটাল স্ট্যাটিক হেড হয়ে যাবে টোটাল ডিসচার্জ হেড, যেটা কিনা এতটুকু ছিল, টোটাল ডিসচার্জ হেড প্লাস স্ট্যাটিক সাকশন লিফট, এই দুটোর যোগফল হয়ে যাবে টোটাল স্ট্যাটিক। বুঝতে পারলাম? বিষয়টা কিন্তু সহজ। ক্লিয়ার? টোটাল স্ট্যাটিক হেডটা আমরা কিভাবে পাবো? স্ট্যাটিক হেড বলে পাম্প
যখন অফ থাকবে তখন আমার সোর্স এবং ডিসচার্জের ওয়াটার লেভেলের যে ভার্টিক্যাল ডিস্টেন্স এটাকে বলতেছে স্ট্যাটিক হেড। আমরা বুঝতে পারছি এটা? এরপর দেখে ডিসচার্জ হেড কাকে বলা হয়। ডিসচার্জেস বলতেছে দ্য হেড ইকুইভ্যালেন্ট টু এনার্জি required by the pump and the motor to overcome the inertia and bring the water up to speed. The voltage velocity head is present only in the discharge nozzle, smaller than the suction nozzle. The nozzle are of the same size, then velocity head is 0. তো বিষয়টা হলো ডিসচার্জ হেড বলতে কি বোঝাচ্ছে? তো ডিসচার্জ হেড বলতে বোঝাচ্ছে আমার পাম্পে অপারেশনের মাধ্যমে পাম্প অন করলে পাম্প আমার যতটুকু এনার্জি ব্যবহার করে ওয়াটারটাকে কি করবে, একটা সার্টেন ভেলোসিটিকে ডিসচার্জ করাবে। মানে ওয়াটারটাকে টেনে পাম্প যতটুকু এনার্জি, এক্সটার্নাল যে এনার্জি আছে সেই এনার্জিটাকে ব্যবহার করে ওয়াটারটাকে কি করবে, তার ইনার্শিয়া ভেঙে তাকে স্পিড আপ করবে, তার মধ্যে ভেলোসিটি ইন্ট্রোডিউস করবে। ভেলোসিটি ইন্ট্রোডিউস করে আমার যে ইন্টেন্ডেড মানে ডিসচার্জ লোকেশন আছে সেই লোকেশনে ওয়াটারটাকে পাঠায় দিবে। সেই এনার্জির ইকুইভ্যালেন্ট হেডটাকে বলা হয় আমাদের ডিসচার্জ হেড। তো পাম্প অপারেট করতে বা পাম্প অপারেট করার জন্য যে মোটর আছে তাকে অপারেট করতে যতটুকু এনার্জি ব্যবহার করা হয়, যে এনার্জি ব্যবহার করলে ওয়াটারটা কি হয়ে যায়, স্পিড আপ হয়ে যায়, আপ টু দ্য স্পিড, মানে যে ভেলোসিটিতে ওয়াটারটা পাস করার কথা, বা ভেলোসিটি জানা থাকলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারবো, ডিসচার্জ বলতে পারবো। তো আমার যখন ডিসচার্জ প্রয়োজন, যে ওয়াটারটা আমার সাকশন এরিয়া থেকে কোথায় যাবে, ডিসচার্জ এরিয়াতে যাবে, যতটুকু আমার ভেলোসিটি বা ডিসচার্জ দরকার সেই ডিসচার্জের জন্য আমার পাম্পটাকে যে এনার্জি ব্যবহার করতে হয় সেই এনার্জিকে যদি আমি হেডে কনভার্ট করি সেটাকে বলা আমাদের ডিসচার্জ হেড। ক্লিয়ার? এটা বলতেছে দ্য ভেলোসিটি হেড। ভেলোসিটি হেড বলতে বোঝাচ্ছে কি, আমরা জানি কি প্রেসার হেড, ভেলোসিটি হেড, আর একটা কি ড্যাটাম হেড, তাই না, বার্নওয়েলস থিওরেম থেকে। তো ভেলোসিটি হেড তখনই প্রেজেন্ট থাকবে যখন ডিসচার্জ নজল, এটা হলো ডিসচার্জিং নজল, পাম্প থেকে যে পাইপটা বের হয়ে যাচ্ছে সেটা ডিসচার্জ নজল, আর পাম্পে যে পাইপটা অ্যাড হচ্ছে সেটাকে বলা হয় সাকশন নজল। তো বলতেছে ডিসচার্জ নজলের ডায়ামিটার যদি সাকশন নজল থেকে ছোট হয় তখনই কেবল এই পাইপের মধ্যে কি হবে, ভেলোসিটি হেড ইন্ট্রোডিউস হবে। ঠিক আছে? তো বলতেছে পাইপের ডায়ামিটার যখন ছোট হবে, তুমি যে পাইপ দিয়ে ওয়াটার টানতেছো আর যে পাইপ দিয়ে মোটর থেকে ওয়াটার বের করে দিচ্ছ, বের করে দেওয়া ওয়াটারের পাইপের ডায়ামিটার যদি ছোট হয় তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি হেড পাবো। তাছাড়া আমরা কখনো ভেলোসিটি হেড পাবো না। এই কথাটা একটু ক্লিয়ারলি মাথায় ঢুকে নাও। তো হেড লস কাকে বলা হয়? দ্য হেড ইকুইভ্যালেন্ট টু দ্য লস অফ এনার্জি ডিউ টু দ্য ফ্রিকশন এন্ড আদার মাইনর লস জাস্ট লাইক ফিটিংস, জয়েন্টস, ভালভ, কন্ট্রাকশন, এক্সপানশন এক্সেট্রা। তো হেড লস কি, পাইপে এটা যেহেতু ওয়াটারটা একটা পাইপ, ক্লোজ পাইপের মধ্যে দিয়ে পাস করবে, দ্যাটস ওয়াই পাইপের মধ্যে বেন্ড থাকবে। যেমন এখানে দেখো একটা বাঁক আছে, সেই বাঁক ইন্ট্রোডিউস করার জন্য বা অ্যাকমপ্লিশ করার জন্য আমাদের এখানে কি ফিটিংস বা জয়েন্টস বা এলবো অ্যাড করা লাগছে। অনেক সময় এই পাইপের মাঝখানে আমাদের ভালভ অ্যাড করি যাতে মোটর চলুক, আমি পানি চাইলে অ্যালাউ করতে পারি, নাও করতে পারি। অনেক সময় পাইপের ডায়ামিটার, এখানে যে পাইপের ডায়ামিটার আছে একটু উপরে যায়, পাইপের ডায়ামিটার ছোট হইতে পারে বা বড় হইতে পারে। তো পাইপের চলার পথে পাইপের ডায়ামিটার গুলো ছোট বড় হইতে পারে, বিভিন্ন জায়গায় জয়েন্ট থাকতে পারে, ফিটিংস থাকতে পারে, ভালভ থাকতে পারে। এগুলোর মধ্যে তো ওয়াটার পাস করার সময় কিছু না কিছু হেড লস ঘটে। তো আমাদের যখন ডিজাইন করতে হবে একটা পাম্প তখন কিন্তু এই জিনিসটাকে ইনকর্পোরেট করতে হবে। তখন বলতেছে টোটাল ডাইনামিক হেড কাকে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি টোটাল হেড। টোটাল হেড বলতে বোঝাচ্ছে আমাদের স্ট্যাটিক হেড থাকবে, ভেলোসিটি হেড থাকবে, ফ্রিকশনাল লস থাকবে। ঠিক আছে? টোটাল ডাইনামিক হেড। তো বলতেছে দ্য থিওরিটিক্যাল ডিস্টেন্স equivalent to total pressure required to get the water from one point to another point। বলতেছে অ্যাকচুয়ালি ওয়াটারটাকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে থিওরিটিক্যাল যতটুকু প্রেসার দরকার, সেই প্রেসারটাকে পরে আমরা কি হেডে কনভার্ট করব, কিন্তু যতটুকু থিওরিটিক্যালি প্রেসার দরকার ওয়াটারটাকে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে নিয়ে যাইতে, তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি লাগে, ওয়াটারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা এনার্জি লাগে,
আবার ওয়াটারটা যদি ডিফারেন্ট ডায়ামিটারের পাইপের মধ্যে দিয়ে যায় তখন সেখানে কিন্তু আবার কি একটা ভেলোসিটি হেডের ইনকর্পোরেশন ঘটে। অ্যাট দ্য সেম টাইম পাইপের মধ্যে তো ওয়াটার যখন পাস করে তখন তার মধ্যে কিছু না কিছু মাইনর লস থাকে, ঠিক আছে, ফ্রিকশনাল লস, মাইনর লস, ডিফারেন্ট লস থাকে। তো বলতে টোটাল ডায়নামিক হেড টিডিএইচ, যেটা টোটাল ডায়নামিক হেড ইজ ইকুয়াল টু টোটাল স্ট্যাটিক হেড, total dynamic head is equal to total static head plus velocity head plus head loss due to friction and other minor loss। বুঝতে পারলাম? মানে আমার পানিটা এই লোকেশন থেকে এই লোকেশন যেতে টোটাল আমার কতটুকু এনার্জি ব্যবহার হচ্ছে এবং তার ইকুইভ্যালেন্ট হেডটা কি আমার। তো পাম্পের মাধ্যমে কিছু কাজ হচ্ছে, সেটাকে আমরা স্ট্যাটিক হেড বলতেছি। তারপর ওয়াটারটা পাইপের মধ্যে দিয়ে যাওয়ার সময় পাইপের ডায়ামিটার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ইনলেটের পাইপের ডায়ামিটার আউটলেটের পাইপের ডায়ামিটার ডিফারেন্ট হয়ে গেল, তখন আমার ভেলোসিটি হেড আসবে। আর পাইপের মধ্যে তো ওয়াটার পাস করার সময় পাইপ ফিটিংস, জয়েন্টস, ভালভের কারণে আমাদের কিছু ফ্রিকশন লস ঘটে। তো বলতেছে টোটাল ডায়নামিক হেড হলো টোটাল স্ট্যাটিক হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস হেড লস ডিউ টু ফ্রিকশন অ্যান্ড আদার মাইনর লস। তো এখন কথা হয়ে গেল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে স্লাইডটা হলো এখানে খেয়াল রাখতে হবে। তো হচ্ছে পাম্প অ্যান্ড মোটর ইফিসিয়েন্সিস, পাম্প অ্যান্ড মোটর ইফিসিয়েন্সিস। তো বলতেছে মোটর অর ওয়ার হর্স পাওয়ার, মোটর অর ওয়ার হর্স পাওয়ার। তো বলতেছে এমএইচপি, যেটা বলে মোটর হর্স পাওয়ার, বলতে বোঝাচ্ছে আমার যে পাম্পটা আছে, ঠিক আছে, আমার যে পাম্পটা আছে, এখানে পাম্প ডান থেকে চেঞ্জটা করো, আমার পাম্পে এনার্জিটা আসতেছে কোথায় থেকে? মোটর থেকে। মোটর যখন অপারেট করে তখন সে এনার্জিটা কোথায় চলে আসে? শ্যাফট ঘুরতে থাকে, শ্যাফট ঘুরলে আমার পাম্পটাও ঘুরতে থাকে, ঠিক না? তো কথা হলো মোটর আর পাম্প, তুমি এই দুটো বক্সের কথা চিন্তা করো। তো পাম্প অপারেট করে, মোটরের এনার্জি কাজে লাগে, কিন্তু কথা হলো দেখো মোটর যতটুকু এনার্জি পাম্পকে দেয়, পাম্প কিন্তু তার পুরো এনার্জিটাকে কি করতে পারে না, পানির মধ্যে প্রেসার এনার্জিকে ট্রান্সফার করতে পারে না, কিছু না কিছু তার লস ঘটে যায়। মানে আমার পানি যতটুকু মোটরে এনার্জি দেওয়ার কথা ততটুকুই পাম্পে যাওয়ার কথা, পাম্প থেকে ততটুকু এনার্জি আমাদের কোথায় আসার কথা ছিল? আমাদের পানিতে আসার কথা ছিল। কিভাবে ছিল? মোটরে তুমি ইলেকট্রিসিটি দিবা, ইলেকট্রিক এনার্জি সে কনজিউম করবে, সেটাকে আবার পাম্পকে দিবে মেকানিক্যাল এনার্জি। কিভাবে? শ্যাফট ড্রাইভের মাধ্যমে। শ্যাফট ড্রাইভের পর ইম্পেলারের মাধ্যমে ওয়াটারে আবার প্রেসার এনার্জি দেওয়ার কথা, তাই না? তো প্রবলেমটা হয়ে গেছে, তুমি মোটরে যতটুকু পাওয়ার দাও, মোটর ততটুকু পাওয়ার কাজে লাগাইতে পারে না। যতটুকু পাওয়ার দাও, যেটাকে বলা হয় এমএইচপি, তার একটা সার্টেন অংশ কাজে লাগায়, কাজে লাগার পর সেটাকে আবার পাম্পকে দেয়, সেটাকে বলে বিএইচপি। তো পাম্প তখন আবার কি বলে, পাম্প কিন্তু আবার মোটর থেকে আসে সব এনার্জিটাকে কাজে লাগাইতে পারে না, তারও কিছু লস ঘটায়, লস ঘটায় কিছু অংশ পানিতে আমাকে ইন্ট্রোডিউস করে, যেটাকে বলা হয় ডাব্লিউএইচপি। ঠিক আছে, এটাই বলতেছে মোটর হর্স পাওয়ার, ইলেকট্রিক এনার্জি ইন এইচপি, হর্স পাওয়ার ইউনিটে সাপ্লাই টু দ্য মোটর। তো বলতেছে আমার মোটর কত হর্স পাওয়ারের লাগবে। আমার পরীক্ষায় তোমাদের রিয়েল লাইফে প্রবলেম হয় কি, কত হর্স পাওয়ারের পাম্প নিব বা কত হর্স পাওয়ারের মোটর নিব, প্রশ্নটা এরকম থাকে যে কত হর্স পাওয়ারের পাম্প নিব, কত হর্স পাওয়ারের মোটর নিব। মানে তোমাকে আগে চিন্তা করতে হবে আমার কতটুকু প্রেসার, কতটুকু হর্স পাওয়ারের প্রেসার আমার বিল্ডিং এ দরকার, আমার পাইপে দরকার, সেটার এগেনস্টে তোমার কত হর্স পাওয়ারের পাম্প দরকার, সেটার এগেনস্টে কত হর্স পাওয়ারের তোমার মোটর দরকার, তখন তুমি সেখানে লিখতে পারো এমএইচপি। তো বলতেছে মোটরে তুমি যতটুকু এনার্জি দিচ্ছ, যত হর্স পাওয়ার এনার্জি দিচ্ছ ইলেকট্রিক এনার্জি, সেটাকে বলে এমএইচপি। আর ব্রেক হর্স পাওয়ার বলতেছে মেকানিক্যাল এনার্জি ইন হর্স পাওয়ার সাপ্লাইড টু দ্য পাম্প শ্যাফট ফ্রম দ্য মোটর, পাম্প এফিসিয়েন্সি ডিটারমাইন্স ওয়াটার এইচপি। তো বলতেছে এটা বলতেছে পাম্প, তো মোটর আমার যতটুকু এনার্জি পাম্পকে দিবে সেটাকে বলা হয় ব্রেক হর্স পাওয়ার। এখন ওয়াটার হর্স পাওয়ার যেটাকে বলা হয় ডাব্লিউএইচপি, বলতেছে অ্যাকচুয়াল এনার্জি ইন হর্স পাওয়ার ট্রান্সফার টু দ্য ওয়াটার বাই দ্য পাম্প। তো বলতেছে পাম্প ওয়াটারকে যত হর্স পাওয়ার এনার্জিটা সাপ্লাই করে সেটাকে বলা হয় ডাব্লিউএইচপি। তাহলে এখানে বলো তো এমএইচপি তুলনায় বিএইচপি বড় হবে না ছোট হবে? ছোট হবে স্যার। ছোট হবে। ডাব্লিউএইচপি কি বিএইচপি থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে স্যার। ছোট হবে। গুড। তো কথা হলো এখন আমাদের এখানে পাম্পের এফিসিয়েন্সি আছে, পাম্পের এফিসিয়েন্সিটা কিভাবে বলতে পারবো? কতটুকু হর্স পাওয়ার পাম্প নিল আর কতটুকু হর্স পাওয়ার পাম্প দিল, এটাই হবে পাম্প এফিসিয়েন্সি।
আবার মোটর এফিসিয়েন্সি কি, মোটর কতটুকু হর্স পাওয়ার এনার্জি পেলো এবং কতটুকু হর্স পাওয়ার এনার্জি দান করলো, এটা হয়ে যাবে তার কি মোটরের এফিসিয়েন্সি। এখানে দেখো আমাদের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখি যে WHP মানে ওয়াটার হর্স পাওয়ার, আমাদের ওয়াটারের মধ্যে হর্স পাওয়ার কত হর্স পাওয়ার আসবে সেটা বের করার ফর্মুলাটা আছে এম্পিরিক্যাল, Q ইন্টু TDS ডিভাইডেড বাই 3960, এটা মুখস্থ রাখতে হবে। এখন TDS টা কি, টোটাল ডাইনামিক হেড অফ দ্য পাম্প ইন ফিট ইউনিট, টোটাল ডাইনামিক হেড অফ দ্য পাম্প ইন ফিট ইউনিট মানে টোটাল ডাইনামিক হেড কত। তুমি যদি কোনো পাম্পের টোটাল ডাইনামিক হেড জানো এবং তোমার ডিসচার্জ যদি জানা থাকে মানে এবং ইউনিটটা হবে কি গ্যালন পার মিনিট জিপিএম ইউনিটে, তাহলে তুমি ওয়াটার হর্স পাওয়ারটা তুমি কি করতে পারবা, সহজেই ডিটারমাইন করতে পারবা। মানে সিম্পল কথা হলো, তোমাকে যদি বলে আমাকে কিউ অ্যামাউন্টের পানি দরকার টিডিএস মানে টিডিএস হেডে, তোমাকে বলতেছে আমার একটা বাড়ির জন্য পানি দরকার যে প্রতিদিন একটা সার্টেন জিপিএম এর পানি প্রয়োজন এবং সেখানকার টোটাল ডায়নামিক হেড হবে সামথিং ফিট, তখন তুমি সেখান থেকে ডিটারমাইন করতে পারবা কত হর্স পাওয়ার তোমার দরকার ওয়াটারে, সেটা পাবা WHP। এরপর BHP কিভাবে পাবা, পাম্পের এফিসিয়েন্সি বলতে কি বুঝাইছিলাম আমরা বলো তো, পাম্পের এফিসিয়েন্সি বলতে বুঝাইছিলাম যে আমার পাম্পে কতটুকু এনার্জি আসতেছে এবং কতটুকু এনার্জি বের হয়ে যাচ্ছে, তাহলে এফিসিয়েন্সি বলতে কি হচ্ছে, যতটুকু এনার্জি বের হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই যতটুকু এনার্জি ইনপুট দিচ্ছে মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুটটাকে বলা যেত পাম্পের এফিসিয়েন্সি। তো এখানে দেখো আউটপুট ডিভাইডেড বাই WHP ডিভাইডেড বাই BHP সমান ই পাম্পের এফিসিয়েন্সি। তো সেটাকে আমরা নিচে নামায় আসলাম যে BHP সমান WHP ডিভাইডেড বাই ই পাম্প মানে পাম্পের এফিসিয়েন্সি। ওকে, তাহলে তুমি যদি WHP জানো, WHP থেকে পাম্পের এফিসিয়েন্সি যেটা কিনা পাম্পের ম্যানুফ্যাকচারাররা তার গায়ে লিখে দেয় এর এফিসিয়েন্সি কত, সেই এফিসিয়েন্সি দ্বারা ভাগ করো তাহলে কি পেয়ে যাবা, BHP পেয়ে যাবা। সিমিলারলি BHP কে যদি মোটরের এফিসিয়েন্সি দ্বারা ভাগ করো তাহলে মোটর HP পেয়ে যাবা, মোটরে কত হর্স পাওয়ার দরকার। আলটিমেটলি পরীক্ষায় কোশ্চেনটা আসবে যে আমার একটা পাম্পের মাধ্যমে কিউ অ্যামাউন্টের ডিসচার্জ দরকার এবং সেখানে টোটাল ডায়নামিক হেড থাকবে সামথিং ফিট, এখন বলতেছে তোমাকে কত হর্স পাওয়ারের মোটর কিনতে হবে, তোমাকে কিন্তু পাম্পের কথা বলে নাই, তোমাকে বলতেছে কত হর্স পাওয়ারের মোটর লাগবে। তখন তুমি কি করবে, তোমার উত্তর চাচ্ছে কি MHP, কত হর্স পাওয়ারের মোটরের এইচপি মানে কত হর্স পাওয়ারের মোটর লাগবে সেটা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। তখন তোমাকে কি করতে হবে, WHP বের করতে হবে, WHP থেকে BHP বের করতে হবে বা ব্রেক হর্স পাওয়ারটা বের করতে হবে, ব্রেক হর্স পাওয়ার থেকে MHP বের করতে হবে। তো এখানে ইউনিট কনভার্সনটা এরকম যে 1 ফিট কিউব ভলিউম সমান 6.24 US গ্যালন, US ইউনিটে 1 গ্যালন সমান মানে 1 ফিট কিউব সমান 6.24 গ্যালন, আর ব্রিটিশ ইউনিটে 1 ফিট কিউব ভলিউম সমান 7.48 গ্যালন। এই কয়টা তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো আমরা কি বলতেছি এখানে আরেকবার বলি যে মোটরের এফিসিয়েন্সি বলতে কি বোঝাচ্ছে যে মোটরের এফিসিয়েন্সিটা কি হচ্ছে BHP ডিভাইডেড বাই MHP, ঠিক না, মোটরের এফিসিয়েন্সি। আবার পাম্পের এফিসিয়েন্সি বলতে কি বোঝাচ্ছে WHP ডিভাইডেড বাই BHP, আবার WHP মানে ওয়াটারের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু এনার্জি যাবে, যে এনার্জিটা প্রেসার এনার্জিতে কনভার্ট হবে, ওয়াটারের মধ্যে ট্রান্সমিসিবল এনার্জিটা হলো Q ইন্টু TDS ডিভাইডেড বাই 3960, কিউটা হবে ডিসচার্জ, আমার পাম্প যে যতটুকু প্রতি মিনিটে বা প্রতি ইউনিট টাইমে ডিসচার্জ দিবে সেটার ইউনিট কিন্তু আমাদের কনভার্ট করতে হবে জিপিএম এ, আর সে টোটাল ডায়নামিক হেড কতটুকু দিবে এই ডিসচার্জের কারণে তার ডায়নামিক হেড টোটাল কত হবে সেটাকে যদি আমি ফিট ইউনিটে কনভার্ট করি তাহলে আমাদের এই চার্টটা বা এই স্লাইডটা মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো লোকেশনে যে কোনো জায়গার পাম্প ডিজাইন করতে পারবো। ওকে, তো আগামী দিন ইনশাল্লাহ আমরা যে আমাদের এক্সাম্পল আছে 4টা এক্সাম্পল, সেই এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আর তোমাদের পরীক্ষা নিয়ে যদি কথা বলি, আগামী বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হবে বিকাল 4টায়। সিয়ার আমাকে একটু বলো 4টায় তো তোমাদের ফাঁকা আছে তাই না? স্যার বৃহস্পতিবার 4টায় আমাদের ল্যাব আছে স্যার C1। আচ্ছা, ল্যাব কয়টায় শেষ হয়? স্যার ল্যাব শেষ হয় স্যার 6টায় স্যার, 6টায়। 3:30 থেকে 6টা পর্যন্ত স্যার। আর এর আগে সকালের দিকে ফাঁকা কখন তোমাদের? আমাদের ক্লাস স্যার আছে 2টা 40 এর দিকে ফাঁকা আছে স্যার।
2টা 40-এর দিকে ফাঁকা আছে, ঠিক আছে, তাহলে আমরা 2টা 40-এ সি সেকশন আমরা 2টা 40-এ পরীক্ষা নিব। ওকে, 2টা জি স্যার, 40, 42, হ্যাঁ, আর টাইমিংটা আমি আজকে দিব। 2টা 40 সি সেকশন। ওকে, আর রেগুলার ক্লাস তোমাদের কিন্তু হবেই। ওকে, ভালো থাকো, আসসালামু স্যার আলাইকুম। সিলেবাসটা স্যার? টপিক 4 আমি ক্লাসের রুমে দিয়ে দিব আজকে, সমস্যা নেই। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।